সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা স্পাইনাল কর্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিচুয়েশন নিয়ে আলোচনা করব। আমরা জানি যে বর্তমান সময়ে আসলে মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ার সাথে সাথে বয়সের সাথে সাথে যে বিভিন্ন ধরনের সমস্যা বা বয়সজনিত যে অসুখগুলো দেখা যায় সেগুলোও কিন্তু আগের থেকে এখন আমরা অনেক বেশি ডিল করছি। সেই অবস্থায় দেখা যাচ্ছে যে আসলে মেরুদণ্ডের যে সমস্যাগুলো এগুলো এখন আমরা অনেক বেশি শুনতে পাই মানুষের ভিতরে। বিভিন্ন বিভিন্ন ধরনের সমস্যা, তার ভিতরে স্পাইনাল কর্ডের যে ইস্যুগুলো আছে, বেশ কিছু সিচুয়েশন অনেক বেশি কমন। আজকে আমরা এই ধরনের কিছু সিচুয়েশন নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা বয়সের সাথে সাথে বেশি দেখতে পাই। তো আজকে আমরা এগুলোকে ডিজেনারেটিভ ক্যাটাগরির আন্ডারে আমরা সাধারণত লিস্ট করে থাকি। তো তার ভিতরে আমরা স্পাইনাল কর্ড স্টেনোসিস, হার্নিয়েটেড ডিস্ক আমরা বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করব এবং সময় হলে আমরা আরো বেশ কিছু সিচুয়েশন আলোচনা করব। আমাদের সাথে বিস্তারিত আলোচনা করবার জন্য সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর দেবাশিস মৃধা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। সবার জন্য শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মিশিগান থেকে। আমি ডক্টর দেবাশিস মৃধা, আমি একজন নিউরোলজিস্ট। ডক্টর মৃধা, আমরা আজকে যে বিষয়টি আলোচনার জন্য আমরা সিলেক্ট করেছি, তা আমরা জানি যে আপনি দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে আসলে প্র্যাকটিস করছেন। তো আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্সের উপর বেস করে যদি আমি একটু জানতে চাই, আপনি কি আগের থেকে এখন কি এই স্পাইনাল কর্ড ডিসঅর্ডারের পেশেন্ট কি আগে থেকে এখন কি অনেক বেশি পাচ্ছেন? খুব ভালো প্রশ্ন। আমরা এখন যেটা দেখছি, যেহেতু মানুষের বয়স বেড়ে যাচ্ছে, আমার পেশেন্টরা বেশিরভাগই হয় 60 এবং অ্যাবভ বয়সের। সুতরাং তারা যে সমস্যাগুলো নিয়ে আসে তার মাঝে প্রথম সমস্যা হলো স্পাইনাল কলাম ডিজেনারেশনের সিম্পটম নিয়ে আসে। স্পাইন ডিজেনারেশন আমরা বলি। আমাদের স্পাইন তো আসলে আমাদের রক্ষা করে, আমাদের যে হাঁটা চলা করি, আমাদের সমস্ত শরীরটা সোজা থাকে বা আমরা ব্যাকা হতে পারি, ভুট হতে পারি, সবকিছু কন্ট্রোল করে আমাদের এই স্পাইনাল কলাম। এই জন্য বয়সের সঙ্গে সঙ্গে মানুষের এই কলামটা একটু এলোমেলো হয়ে যায়, একটু ডিজেনারেটিভ হয়ে যায়। এই জন্য তারা বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। হ্যাঁ, ধন্যবাদ। তো আমি যদি শুরুতে আপনার কাছে জানতে চাই যে এই যে স্পাইনাল কর্ডের যে সমস্যাগুলো বিশেষভাবে যেটা বয়সের সাথে রিলেটেড, সেটা কি পেশেন্টের দিক থেকে পেশেন্ট কি কোনো রোল প্লে করতে পারেন, যেটা সে লাইফস্টাইল হোক অথবা নানা ধরনের, যেটা আমরা বলতে পারি যে নিজের যত্ন নেয়া, এ ধরনের কোনো রোল প্লে করে সে কি এই ব্যাপারে ভূমিকা রাখতে পারেন পজিটিভলি, যাতে এই সিচুয়েশন গুলো সে অ্যাভয়েড করতে পারেন অথবা ডিলেড অনসেট করতে পারেন? খুব ভালো প্রশ্ন। আসলে স্পাইনাল কলাম ডিজেনারেশন যেটা আমরা বলি, এটা সাধারণত সময়ের সঙ্গে সঙ্গে হয়। বয়সটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। আমরা তো বৃদ্ধ হবই। আম আরেকটা কজ আছে, জেনেটিক কজ। জেনেটিক কজটাকেও আমরা কন্ট্রোল করতে পারি না। ধরুন কারোর বাবার স্পাইনাল কর্ড স্টেনোসিস রয়েছে বা স্পাইনাল কলাম স্টেনোসিস রয়েছে, অথবা তার রয়েছে আর্থ্রাইটিস, স্কলিওসিস বা এই ধরনের কিছু। তখন আমরা দেখি তার ছেলে বা মেয়েদের এটা হওয়ার সম্ভাবনা প্রায় 50% বা তার চেয়েও বেশি। এগুলো আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু আমরা কিছু কিছু জিনিস কন্ট্রোল করতে পারি। তুমি যেমন বললে, যেমন আমরা যদি জীবনকে অন্যভাবে নেই, যেমন আমরা অনেক সময় বসে থাকি, অনেক সময় বসে থাকলে আমরা দেখি যে তাদের স্পাইনাল কলাম ডিজেনারেশন খুব বেশি হয়। আমরা 15 মিনিট যদি বসে থাকি, আবার 5 মিনিট যদি হাঁটি, উঠে হাঁটাহাঁটি করি, তাহলে দেখি তারা বেশ সুস্থ সবল থাকতে পারে। আরেকটা ব্যাপার আছে যে আমরা লাইফস্টাইল, আমরা এখন এই দেশে খুব সোফায় বসে থাকি। সোফায় অনেক সময় ধরে বসে থাকা স্পাইনের জন্য খুবই ক্ষতিকর। আমরা অনেক সময়, আমার অনেক বন্ধু আছে যারা বলে যে আমি একবারে ড্রাইভ করে নিউ ইয়র্কে চলে যাই, কিন্তু এটা ঠিক না।
একবারে এত সময় বসে থাকা ঠিক না। সাধারণত আমরা বলি ১ ঘন্টার বেশি একবারে একই জায়গায় বসে থাকা আম স্পাইনের জন্য খুবই ক্ষতিকারক। তাই ১ ঘন্টা অন্তর, অন্তর একটু বেরিয়ে হাঁটাহাঁটি করা, আম ৫ মিনিট বা ২ মিনিট হাঁটাহাঁটি করে তারপরে আবার বসলে ভালো হয়। কারণ স্পাইনাল কলামটা হলো আমাদের সাধারণত ৩৪ টা ভার্টিব্রে বা কশেরুকা রয়েছে আমাদের স্পাইনাল কলামে। তার মধ্যে ১ম আমরা বলি সার্ভিক্যাল স্পাইনাল কলাম, সেখানে রয়েছে ৭ টা, থোরাসিক স্পাইনাল কলাম বা চেস্টের কাছে ওখানে রয়েছে ১২ টা, আর লাম্বার স্পাইনাল কলাম যেখানে রয়েছে ৫ টা। এর মাঝে সবচেয়ে বেশি vulnerable মানে সাফার করে যে দুটো জায়গা সেটা হলো সার্ভিক্যাল স্পাইনাল কলাম বা গলার কাছে বা নেকের কাছে যে জায়গাটা থাকে, এবং লোয়ার ব্যাক মানে লাম্বার ভার্টেব্রা। আমরা লোয়ার ব্যাক বলতে আমরা সাধারণত বুঝাই লাম্বার ভার্টেব্রা। সেখানে এটা খুব এফেক্ট করে। কারণ এই ২ টা সেটা জায়গা, কোমরের কাছাকাছি যে অংশটা। হ্যাঁ, কোমরের কাছাকাছি যে অংশটা তাকে আমরা বলি লাম্বার ভার্টেব্রা। এই অংশটা আসলে সবচেয়ে বেশি সাফার করে। কারণ এই অংশটাকে বয়ে বেড়াতে হয় আমাদের যে ১৫০ থেকে ৪০০ পাউন্ড ওয়েট যে থাকে, সরি, সেই সম্পূর্ণ ওয়েটটা এরা বয়ে বেড়ায় ধরো ৭০ থেকে ৮০ বছর বা ৯০ বছর ধরে। সুতরাং শেষের দিকে বইতে কষ্ট হয়। এই কশেরুকা বা ভার্টিব্রের এর আবার বিভিন্ন অংশ রয়েছে। একটা হলো আমরা বলি বডি, আরেকটা হলো ল্যামিনা। তা বডির ভিতরে আবার ২ টো পার্ট রয়েছে। আমরা বলি একটা ডিস্ক, আর ডিস্ককে সারাউন্ড করে এক ধরনের আম লিগামেন্ট আম বা ফাইব্রাস টিস্যু। এখন এই ডিস্কটা হলো খুব ফ্লেক্সিবল। এটা একটা জেলির মতো। যখন আমাদের বয়স কম থাকে, বাচ্চা যখন থাকে তখন এটা জেলির মতো। মানে পড়ে গেলে আবার ঠিক হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়। কিন্তু বয়সের সঙ্গে, সঙ্গে এই জেলিটা আস্তে, আস্তে শক্ত হয়ে যায়, ড্রাই হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। তখন এর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পাশের চারিদিকে এই জেলিটাকে যেটা মেইনটেইন করে, বাটির চারিদিকটা শক্ত হয়ে যায়। তখন এটা ভেঙে যেতে পারে। হঠাৎ করে আমরা যদি কিছু লিফট করি, হঠাৎ করে বড় হেভি কিছু, তখন দেখা যায় ওইটা জেলিটার উপর এত বেশি প্রেসার পড়ে যে চারিদিকের যে কাভারিংটা আছে সেটা ভেঙে যায় এবং বেরিয়ে যায় এই জেলিটা। এটাকে আমরা বলি ডিস্ক হার্নিয়েশন অনেক সময়। তা জীবন চলার পথে মানে জীবনের স্টাইল, লাইফ স্টাইল যেটাকে তুমি বললে, এটা যদি আমরা মেইনটেইন করি অনেক সময়, তাহলে আমরা এই ডিজেনারেটিভ ডিজিজটা কমিয়ে রাখতে পারি। যদিও আমরা কমাতে পারি না আমাদের বয়স, আমাদের জেনেটিক মার্কআপ, কিন্তু অন্য যে কারণগুলো রয়েছে সেগুলো আমি একটু বলে যাই। একটা কারণ, আমাদের দেশের অনেক মানুষ খুব স্মোকিং করে। স্মোকিং করলে হয় কি যে ছোট, ছোট ব্লাড ভেসেল গুলো যেগুলো ব্লাড সার্কুলেট করে ভার্টিব্রেতে বা স্পাইনাল কলামে, সেগুলো মরে যায়। তখন এই জায়গাটা খুব সহজেই ভেঙে যায়, ডিজেনারেশন হতে পারে। এইজন্য আমরা রিকমেন্ড করি স্মোকিং না করার জন্য। অন্য একটা ব্যাপার, আমাদের দেশে ইদানিং আমরা দেখছি যে অনেকের খুব ডায়াবেটিস হয়। ডায়াবেটিস হলে ঠিক একই রকম অবস্থা হয় যে ছোট, ছোট ব্লাড ভেসেল গুলো আমরা বলি মাইক্রোভাস্কুলার স্ট্রাকচার, এইগুলো নষ্ট হয়ে যায়। আর ব্লাড প্রবাহ হয় না ওখানে। তখন আমাদের এই ডিজেনারেটিভ ডিজিজটা খুব বেশি হয়। এগুলোকে আমরা যদি কমিয়ে রাখতে পারি, স্মোকিং গিভ আপ করতে পারি, ডায়াবেটিসটাকে কমিয়ে রাখতে পারি, তাহলে আমরা দেখি অনেক সময় আমরা এটা ভালো রাখতে পারি। তুমি একটু আগে যে বললে আমরা অনেক সময় জিমে যাই এবং জিমে যাওয়ার পরে আমরা দেখি অনেকের সরি ব্যাক পেইন হচ্ছে। বেশ কিছু ব্যাক পেইন হচ্ছে। কারণ আমরা হঠাৎ করে জিমে যাই, অনেকে আমরা রেগুলার যাই না। আমি অনেক পেশেন্টকে দেখেছি যে তারা হঠাৎ করে রেগুলার জিমে গেছে। জিমে গিয়ে ঘন্টাখানেক দৌড়িয়েছে ট্রেডমিলে। তখন তার পা ব্যথা হলো, ব্যাক পেইন হলো। অনেকে আছে যাদের ওয়েট লিফটিং এর অভ্যাস নেই, তারা হঠাৎ করে ৫০ পাউন্ড লিফট করেছে। তখন তাদের ডিস্ক হার্নিয়েশন হয়ে যাচ্ছে। এরকম আমরা অনেক সময় হয়। কিছুদিন আগে আমার একটা পেশেন্ট, সে বডি বিল্ডার, সে ভালোই ছিল। কিন্তু ২ মাসের জন্য সে দেশে গেছে। দেশ থেকে ফিরে এসে হঠাৎ করে জিমে গেছে এবং জিমে গিয়ে সে ১০০ পাউন্ড বা তার বেশি কিছু লিফট করেছে। কিন্তু লিফট করার পরে দেখা গেল তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। হার্ট অ্যাটাক হয়ে সে মারাই গেল। আ কারণ হঠাৎ করে কিছু করতে হয় না। হ্যাঁ, সবকিছু আস্তে, আস্তে
আস্তে আস্তে করতে হয়, বিল্ট আপ করতে হয়, কারণ বডি হঠাৎ করে অনেক কিছু গ্রহণ করতে পারে না। এই জন্য জিমে যাওয়া ভালো, কিন্তু হঠাৎ করে যেন আমরা আম, আম, কিছু না করি। যে মানে আগে কখনো দৌড়ানোর অভ্যাস নাই, তাকে 5 মিনিট দৌড়ালো, তারপরের দিন 6 মিনিট, তারপরের দিন 7 মিনিট, তারপরের দিন 8 মিনিট, এইভাবে আস্তে আস্তে করে বাড়াতে হবে। হঠাৎ করে যার বয়স 40, 50 বা 60 বছর, হঠাৎ করে যদি সে 1 ঘন্টা দৌড়ায় বা 30 মিনিট দৌড়াতে চেষ্টা করে, তখন দেখবে যে তার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের সবকিছু নিয়ম অনুযায়ী করতে হবে, তাহলে দেখা যাবে যে জিম আমাদের ভালো কাজে দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। জি, আপনি খুব চমৎকার করে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন, যেগুলো আসলে আমাদের ডেইলি লাইফে অনেক বেশি কমন। আ স্মোকিং আপনি মেনশন করলেন, যেটা অবশ্যই আসলে এখন কিন্তু ছেলে-মেয়ে ইনভেরিয়েবলি আমরা বোথ জেন্ডারই স্মোকিং হ্যাবিট অনেক বেশি অবজার্ভ করি। এবং স্মোকিং এর যে আসলে কত খারাপ আউটকাম, এটা কিন্তু জানার পরেও মানুষ জাস্ট, আমার মনে হয় জাস্ট আউট অফ হ্যাবিট, এটা বা এক ধরনের নেগলিজেন্সি, সেলফ নেগলিজেন্সি আমার মনে হয় যে হয়তোবা সেটা গুরুত্ব পাচ্ছে না, বা মানুষের কাছে অতটা সে যে পর্যন্ত একটা সিরিয়াস সাফারিংস এর ভিতরে না যাচ্ছে, দেখা যাচ্ছে যে সে আসলে এটা রিয়ালাইজেশনটা তার হচ্ছে না। এবং একই সাথে আপনি বললেন যে বসে থাকার ব্যাপারটা, এখন কিন্তু আসলে মানে খুব বেশি ডেস্ক জব খুব বেশি কমন। কারণ মোস্ট অফ দ্য কাজ যেহেতু এখন কম্পিউটার বেসড এবং মানুষ স্ক্রিনে অনেক বেশি কাজ করে, দেখা যাচ্ছে যে আগের থেকেও কিন্তু মানুষ অনেক বেশি লং টাইম একটা সিটিং পজিশনে কাজ করছে। এবং হয়তোবা দীর্ঘ সময় একসাথে একবারে বসে থাকার যে একটা ব্যাপার, এটা আগের থেকে অনেক বেশি কমন। সেজন্য এখন কোনো জায়গায় অফিস, লাইব্রেরি এবং বিভিন্ন জায়গায় আমি দেখেছি স্ট্যান্ডিং ডেস্কের একটি কালচার প্রমোট করা হচ্ছে। কিন্তু সেটাও কিন্তু আসলে মোস্টলি ইয়াং জেনারেশনের ভিতরেই আমার মনে হয় যে অ্যাপ্লিকেবল। কারণ যাদের একটা সার্টেন এজ হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আসলে তাদের জন্য লং টাইম দাঁড়িয়ে থাকাটাও একটা চ্যালেঞ্জ। আমি জানি যে অনেক প্রফেশনে আসলে আমরা ইউজড টু, যেরকম ডাক্তারি বা এ ধরনের আরো বেশ কিছু প্রফেশন আছে যেখানে হয়তো অনেক বেশি হাঁটাহাঁটি করতে হয়। কিন্তু যারা ডেস্ক জব করেন, আহ, এখন একটা জিনিস খুব বেশি কমনলি সাজেস্ট করা হয় যে যে আর্গোমেট্রিক চেয়ার বা অর্থোপেডিক যে ধরনের ফার্নিচার গুলো আছে, চেয়ার এমনকি ম্যাট্রেসের কথা তো অনেক আগে থেকেই বলা হয়, সেগুলো যদি ব্যবহার করা হয়, যেটা বলে যে এটা খুব ভালো একটা ব্যাক সাপোর্ট হিসাবে কাজ করে। তো আপনি যদি এই বিষয়টাও একটু আমাদের সাথে শেয়ার করেন। আম খুব ভালো। হ্যাঁ, আমরা কাজে তো অনেক সময় বসে থাকি। আম এখন যে তুমি বললে যে অনেক অফিস আছে যেখানে আম আ স্ট্যান্ডিং টেবিল আছে। অনেক সময় বসে কাজ করে, আবার সে স্ট্যান্ডিং টেবিলে গিয়েও কাজ করতে পারে। কারণ আজকাল তো সবার ল্যাপটপ আছে, ল্যাপটপে কাজ করে। তারপরে আমরা যেটা রিকমেন্ড করি যে আপনি কখনো আ আ ১৫ মিনিট বসার পরে একটু উঠে দাঁড়ান, একটু হাঁটাহাঁটি করেন। আমরা এটা রিকমেন্ড করি। যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসে, তাদের আমরা এটা বলি। একসঙ্গে আপনি কিছুতেই ১ ঘন্টার বেশি কোনো জায়গায় বসে থাকবেন না। তাহলে ওই আম লিগামেন্ট গুলো, টেন্ডন গুলো আর মাসল গুলো টাইট হয়ে যায়। একসময় বসতে আম কারণ ওকে তো ধরে রাখতে হচ্ছে। আমি কাজ করছি না, কিন্তু আমার সমগ্র মাসল গুলোকে তো কাজ করতে হচ্ছে অনবরত। তখন তারা টায়ার্ড হয়ে যায়, ডিজেনারেশন হয় এবং অনেক সময় রাপচার হয়ে যেতে পারে। আম অনেকের এই দেশে যেটা হয়, যে লিগাম ক্রুশিয়েট লিগামেন্ট থাকে, নাম করে একটা লিগামেন্ট আছে নিতে। ওই লিগামেন্টটা অনেকের রাপচার হয়ে যায়। কারণ এরা হঠাৎ করে বসে থাকে, হঠাৎ করে দাঁড়ায়, আর হঠাৎ করে ফুটবল খেলতে যায়। এদেশের ফুটবল খেলা যেটা, আম ওখানে একটু এলোমেলো ভাবে পড়লেই এই রাপচারটা হয়ে যায়। আমরা এটা দেখেছি। আর যেটা, হ্যাঁ, লাইফস্টাইল চেঞ্জ করলে অনেক সুবিধা হয়। আমাদের চেয়ারগুলো সাধারণত 18 ইঞ্চ হাই হয়। যেখানে আমরা বসি প্রত্যেকটা চেয়ার 18 ইঞ্চ। কিন্তু দেখা যাচ্ছে এখন আম আমাদের যারা মানুষগুলো একটু লম্বা হয়ে গেছে, 6 ফিট অনেকে আছে। তাদের জন্য একটু হাই চেয়ার হলে ভালো হয়। তাদের জন্য 19 ইঞ্চ চেয়ার হলে আমি দেখছি তাদের সুবিধা হয়। অনেকে সেজন্য একটা পিলো নিচে দিয়ে বসে। আম তখন আরকি পা দুটো একটু স্ট্রেইট থাকে। বডিটাকে তখন স্ট্রেইট করতে হয়। আমরা আম ইস মানে আম উপ
হোল স্পাইনটাকে আমরা স্ট্রেট করে বসতে পারি যদি একটু হাই চেয়ার হয়। এই জন্য আমি অনেক সময় রিকমেন্ড করি মানুষকে যে একটু হাই চেয়ার হলে ভালো হয়। আজকাল দেখছি অনেক ডাইনিং টেবল, হাই ডাইনিং টেবল আছে, হাই চেয়ার আছে, এটা ভালো। কিন্তু ওটা আবার একটু বেশি হাই হয়ে যায়, অনেকের যারা একটু বয়স্ক তাদের জন্য উঠতে অসুবিধা হয় বা বসতে অসুবিধা হয়। সুতরাং এ ধরনের লাইফস্টাইল চেঞ্জ করলে আমরা দেখতে পাই মানে অনেক সুবিধা হয়, তাদের কম হয়। কারণ আমরা বাঁচি এখন অনেক বছর ধরে, আমাদের জীবন এখন সহজ হয়ে গেছে, আমাদের হেঁটে হেঁটে যেতে হয় না, সব জায়গায় আমরা গাড়িতে যাই। সুতরাং আমাদের একটু অসুবিধা হয়, শরীরটা এটা অ্যাবজর্ব করতে পারছে না, মানে এই চেঞ্জটাকে অতটা গ্রহণ করতে পারছে না। যদি আমরা বাঁচতে চাই অনেক দিন ধরে সুস্থ সবল শরীরে, তাহলে আমাদের এই নিয়মগুলো মেনে চলতে হবে। ধন্যবাদ। এবং আপনি আরো একটি কথা যেটা বললেন একটু আগে যে আমরা যেহেতু এখন খুব বেশি একটা এটা একটা লাইফস্টাইল বা একটা কালচার ডেভেলপ করে গিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, যে মানুষ অনেক বেশি আগে থেকে এখন শরীর চর্চা বা এক্সারসাইজ করে, এবং জিম কালচারটা একটা অলমোস্ট লাইক পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। কিন্তু অনেকেই আসলে এটা বোঝেন না যে জিম করতে হলে কিন্তু কিছু নিয়ম কানুন আছে। আপনি যেটা বললেন যে অনেকেই কিছুদিন করছেন, আবার অনেকদিন হয়তো বা করছেন না, ছেড়ে দিচ্ছেন, আবার হঠাৎ করে শুরু করলেন। তখন উনি মনে করেন যে আমি এখন একবারেই মানে বেশ কিছুদিন যে গ্যাপ করলাম, এতে আমি একদম খুব বেশি, বেশি জিম করে আমি এখন এটা ওভারকাম করে ফেলবো। হ্যাঁ? তো দেখা যাচ্ছে যে আসলে আমাদের বডিটা তো এভাবে কাজ করে না। তো যে কিছু নিয়মকানুন আছে, অবশ্যই এগুলো আমাদেরকে খুব সূক্ষ্মভাবে শিখতে হবে। এবং যেটা বলা হয় যে আসলে vigorous এক্সারসাইজ কিন্তু ট্রেইনার ছাড়া না করাটাই সেফ। কারণ আমি বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই শুনি যে ভার্টিব্রার উপরে নানা ধরনের inappropriate প্রেশার থেকে তার কিন্তু ভার্টিব্রাতে নানা ধরনের সমস্যা হয়ে যায়। যেরকম আপনি একটু বললেন যে ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপস, এটা কিন্তু জিম থেকে খুব কমনলি হয় আসলে, এবং দেখা যায় যে একজন মানুষ আল্টিমেটলি সে লাইফ টাইম সাফার করছেন। তো আমি একটু জানতে চাইবো যে আমরা বিভিন্ন কারণ এবং সিচুয়েশন গুলো নিয়ে আমরা ইন জেনারেল একটা আলোচনা করলাম, কিন্তু আমি একটু স্পেসিফিক ভাবে আপনার কাছে এখন জানতে চাইবো যে স্পাইনাল স্টেনোসিস আমরা খুব কমনলি শুনি, এবং আপনি যেরকম করে বললেন যে সার্ভাইকাল, থোরাসিক এবং লাম্বার, এই ৩টা রিজনই আসলে এফেক্টেড হয়। একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে, কারো, কারো ক্ষেত্রে একাধিক জায়গাও এফেক্টেড হতে পারে। তো স্পাইনাল স্টেনোসিস বলতে আসলে আমরা কি বুঝি? কেন হচ্ছে? এবং এইজের সাথে কি কি ধরনের কোন এইজ রেঞ্জে পেশেন্ট কমনলি এক্সপেরিয়েন্স করছেন? এগুলো একটু যদি আপনি আমাদের সাথে বলেন। খুব ভালো প্রশ্ন। স্পাইনাল স্টেনোসিস বলতে আমরা বলি ন্যারোইং অফ স্পাইনাল স্পাইনাল কলাম, স্পাইনাল ফোরামেন, স্পাইনাল ক্যানাল। এখন স্পাইনাল ক্যানাল যদি আম ন্যারো হয়ে যায়, স্পাইনাল কানালের ভিতর থেকে যায় হলো স্পাইনাল কর্ড। আমাদের সার্ভিক্যাল আম মানে ব্রেইন থেকে বা নেকের কাছ থেকে শুরু হয় স্পাইনাল কর্ড। এটা লাম্বার ভার্টেব্রা 2 পর্যন্ত যায়। আম এর ভিতরে থাকে এই স্পাইনাল কর্ডটা। স্পাইনাল কর্ড আমাদের সবকিছু বহন করে। এই যে আমরা হাঁটছি, এই যে আমরা হাত নাড়াচ্ছি, এই যে সবকিছুই করছে এই স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের ভিতরে থাকে নার্ভগুলো। এই নার্ভগুলো আবার বেরিয়ে যায়, বিভিন্ন লেভেল থাকে। আমাদের আম বিভিন্ন আমাদের যেমন 34 ভার্টেব্রে আছে, এর প্রত্যেকটার মাঝখানে একটা ছিদ্র থাকে। আম ওখান থেকে নার্ভগুলো বেরিয়ে যায়। এখন এই যেখান থেকে নার্ভগুলো বেরিয়ে যায় আমরা বলি স্পাইনাল ফোরামেন। এই ফোরামেনটা যদি ন্যারো হয়ে যায়, এর চারিদিকে থাকে ল্যামিনা। আমরা বলি ল্যামিনা। এই ল্যামিনাটা যদি আম ব বড় হয়ে যায়, মানে আর্থ্রাইটিস হয়ে যদি ছোট হয়ে যায় বা বড় হয়ে যায়, তখন এই ফোরামেনটা ছোট হয়ে যায়। আর ফোরামেনটা যখন ছোট হয়ে যায়, ফোরামেন মানে ছিদ্র, ছিদ্রটা ছোট হয়ে গেলে ওখান থেকে নার্ভগুলো বের হতে পারে না, বা বেরিয়ে যাচ্ছে গেলেও ওখানের প্রেসার পড়ে। তখন আপনারা অনেক সময় অনুভব করেন নামনেস, টিংলিং হাতে বা পায়ে। যদি এটা সার্ভিক্যাল স্পাইনে হয়, তখন আমরা হাতে সাধারণত নামনেস, টিংলিং ফিল করি। যদি এটা লাম্বারে হয়, তখন আমরা পায়ে অনুভব করি। যদি স্পাইনাল কর্ড স্টেনোসিস আমরা দেখি, তখন যদি এটা লোয়ার ব্যাকে হয়, মানে লাম্বার এরিয়াতে হয়, তখন আমরা দেখি পা দুটো দুর্বল হয়ে গেছে। একজন লোক হাঁটতেছে, তখন সে দেখলো যে
সে এক ব্লক হাঁটার পরে আর হাঁটতে পারছে না, সে পাটা কামড়াচ্ছে, পাটা ব্যথা করছে, আবার কিছু সময় বসলে ঠিক হয়ে যাচ্ছে। এইটা হলো স্পাইনাল স্টেনোসিস, এবং ওখানে কর্ড কম্প্রেশন হচ্ছে বা কর্ড একুইনার উপর প্রেসার পড়ছে। যদি সার্ভিক্যাল স্পাইনাল কর্ডে হয় তখনও ঠিক তেমনি ভাবে ওদের হাতটা দুর্বল হয়ে যায়। অনেকে বলে আমি হাতটা ধরে রাখতে পারি না উপরের দিকে, আমি যখন চুল আঁচড়াই তখন আমি চুল আঁচড়াতে কিছুটা সময় পারি, তারপরে আর পারি না। তখন আমাদের বুঝে নিতে হবে হয় স্পাইনাল কর্ড স্টেনোসিস নেকে রয়েছে, অথবা স্পাইনাল ফোরামেনাল ন্যারোয়িং হচ্ছে। এটা আমাদের বুঝে নিতে হয়। অনেক সময় তারা ঠিক বুঝতে পারে না যে এটা কি বোনের প্রবলেম। শোল্ডার যদি আমরা বলি শোল্ডারেও প্রবলেম হতে পারে। তখনও আমরা দেখি তাদের প্রবলেম হলো তারা উঠতে পারে না, উঠতে ব্যথা লাগে। কিন্তু কেউ যদি হাতটাও তুলতে পারে চুল আঁচড়ানোর জন্য, কিন্তু কিছু সময় চুল আঁচড়ানোর পরে হাতটা দুর্বল হয়ে যায়, তখন এটা ফোরামেনাল স্টেনোসিস অথবা স্পাইনাল স্টেনোসিস। সেইভাবে আমরা দুটোকে ডিফারেন্সিয়েট করি। আম, আম, আর আপনার সাথে আরো বিস্তারিত আলোচনায় আসবো। এই মুহূর্তে চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আপনাদের সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ ডিটেলস ইনফরমেশন নিয়ে ফেরত আসছি। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফেরত আসছি আপনাদের সাথে টিবিএন ওয়েলনেস এর আজকের আলোচনা স্পাইনাল কর্ডের নানা ধরনের ডিজিজ গুলো যেগুলো বয়সের সাথে সাথে আমরা কমনলি দেখতে পাই। আমরা আলোচনায় ছিলাম স্পাইনাল স্টেনোসিস। ডক্টর মৃধা, আপনি বলছিলেন স্পাইনাল স্টেনোসিস এর এজ রিলেটেড সিচুয়েশন গুলো এবং কি কি ধরনের কেস সিনারিও আপনি দেখতে পান কমনলি। হ্যাঁ, এটা সাধারণত আমরা দেখতে পাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই। যদি বয়স থাকে 60 বছর বা তার ঊর্ধ্বে যারা, তাদের এটা হয়। অনেক ইয়াংদেরও হয় যারা খুব বেশি স্পোর্টস করে সারা জীবন ধরে, যারা ফুটবল প্লেয়ার বা ওই ধরনের প্লেয়ার, তাদের আমরা দেখি স্পাইনাল কলামের প্রবলেম হচ্ছে, তাদের হাইপারস্টোসিস হয়। আমরা আবার এই কন্ডিশনটাকে বিভিন্ন ভাবে ভাগ করে থাকি। যেমন স্পাইনাল লিস্থেসিস একটা কথা আছে, যেটা একটা ভার্টিব্রা যখন অন্য একটা ভার্টিব্রা থেকে একটু দূরে সরে যায়, তখন আমরা এটা দেখি। এইগুলো হলে অনেক সময় আমরা দেখি যে তারা হাঁটছে একটু কুঁজো হয়ে, একটু ফ্রন্টের দিকে ব্যাকা হয়ে। আবার ফোরামিনার গুলো যদি ন্যারো হয়ে যায়, তখনও আমরা দেখি তারা হাঁটছে, কিন্তু কিছু সময় হাঁটার পরে তারা আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। এই ঝুঁকে গেলে হয় কি, যে আমাদের যে ব্যথাটা হয় সাধারণত ওই ব্যথাটা একটু কম থাকে। তাই আমরা অনেক সময় গ্র্যান্ড মাদার বা গ্র্যান্ড ফাদারকে দেখি লাঠি ভর দিয়ে একটু সামনের দিকে ঝুঁকে হাঁটছে। এর কারণ কিন্তু ওটাই, যে উনি সোজা হয়ে হাঁটতে গেলে ওনার ব্যথা বেশি লাগে, আর মাছেল গুলো এবং লিগামেন্ট গুলো অনেক সময় দুর্বল হয়ে যায়। তাও আমাদের বাধ্য করে সামনের দিকে ঝুঁকে হাঁটার জন্য। প্যারাস্পাইনাল মাসেল গুলো যে আছে, আবার ভার্টিব্রের সামনে লঙ্গিচুডানাল লিগামেন্ট আছে, আবার ইন্টারওসিয়াস লিগামেন্ট আছে। এই লিগামেন্ট গুলো অনেক সময় দুর্বল হয়ে যায় বা শক্ত হয়ে যায় বা ছিঁড়ে যায়। তখন অনেকের সামনের দিকে ঝুঁকে হাঁটতে হয়। যদি কেউ সামনের দিকে ঝুঁকে হাঁটেন এবং এবং দেখা যায় তাদের পেইন একটু কম হচ্ছে, অথবা কেউ হাঁটছেন এবং 2 মিনিট বা 3 মিনিট হাঁটার পরে আর হাঁটতে পারছেন না, তখন আমাদের বুঝে নিতে হবে তাদের খুব সম্ভব কোনো না কোনো ধরনের স্পাইনাল স্টেনোসিস আছে। এবং এইটা যখন আমরা ধরে নেই বা বুঝি, তখন আমরা এটা বিভিন্নভাবে ডায়াগনোসিস করতে চেষ্টা করি। ডায়াগনোসিস করার জন্য আমরা সাধারণত যেটা করি সেটা হলো যে প্রথমে তো আজকাল অ্যাভেলেবল এমআরআই, আমরা এমআরআইটা করে নেই। তারপরেও যদি দেখি যে সে এমআরআইটা ধরা পড়ছে না বা আমরা দেখছি কিছু চেঞ্জেস, তখন আরো শিওর হওয়ার জন্য আমরা একটা টেস্ট করি, বলে ইএমজি, ইলেকট্রোমায়োগ্রাম। তখন আমরা বুঝতে পারি কোন লেভেলে এটা হয়েছে। অনেক সময় আমরা
কনজারভেটিভ ট্রিটমেন্ট দেই। ১ম এ এলেই আমরা সাধারণত লাইফস্টাইল চেঞ্জ এর কথা বলি। যেমন আমরা বললাম যে স্মোকিং করবেন না, ভালোভাবে হাঁটবেন, এভরি ১৫ মিনিট আ উঠে দাঁড়াবেন, একটু হাঁটবেন, একটু ওয়েট লিফট করবেন। আম আ কারণ বয়সের সঙ্গে, সঙ্গে এই ভার্টিব্রা গুলো বা কশেরুকাগুলো ছোট হয়ে যায়। তাই মানুষও একটু ছোট হয়ে যায়। কিন্তু যারা ওয়েট লিফট করে রেগুলারলি তাদের এই ছোট হওয়াটা আম আ হয় না। বেশ শক্ত থাকে বোনগুলো এবং ফ্র্যাকচার হয় না। আমাদের দেশের বিশেষ করে বৃদ্ধা আ মহিলাদের যাদের একটু বয়স হয়েছে তাদের যে প্রবলেমটা তাদের হিপ ভেঙে যায় অথবা আম আ কশেরুকাগুলো ভেঙে যায়, ফ্র্যাকচার হয়ে যায়। এটা থামানোর জন্য আমরা যেটা বলি যে একটু ওয়েট লিফট করতে হবে। আমাদের মেয়েরা তো সাধারণত আম এমনি বাড়ির কাজ করেন কিন্তু ওয়েট লিফট করেন না তো। এইজন্য আমরা অনেক সময় এটা দেখি। আম বিশেষ করে ইদানিং কালে। বিশেষ করে তাদের যেটা হয় হিপটা ভেঙে যায় খুব সহজেই। এবং তারপর থেকে আর হাঁটাচলা করতে পারেন না, উঠতে পারেন না। স্পাইনাল স্টেনোসিস যাদের আছেন তাদের আমাদের সাবধান করে দিতে হবে যে তাদের হয়তো হিপের প্রবলেম হচ্ছে। কারণ একটা জায়গায় প্রবলেম হলে এটা শুধু একটা জায়গায় লিমিটেড থাকে না তো। এটা সমগ্র শরীরেই ছড়িয়ে পড়ে। আম এইজন্য আমরা রিকমেন্ড করি বিভিন্ন ধরনের ছোট ওয়েট লিফট, একটু খালি হাতে ব্যায়াম করা, একটু হাঁটা, একটু আ সি সিটিং অ্যান্ড স্ট্যান্ডিং টাইপ um, এক্সারসাইজ ভেরি গুড। তারপরে যদি কারোর ওয়েট সমস্যা থাকে সেই ওয়েট কমিয়ে দিতে বলি। কারণ ওয়েট সমস্যাটা আর ওয়েট লিফটিং একটু ভিন্ন ধরনের। কারণ ওয়েট যদি সবসময় থাকে তখন সবসময় বেয়ার করতে হয়। তখন আবার দুর্বল হয়ে যায়। আর হরমোনগুলো যে ওয়েট থাকলে যে হরমোনগুলো থাকে সেটাও আমাদের বোনটাকে একটু দুর্বল করে দেয়। এইভাবে আমরা বিভিন্নভাবে তাদের উপদেশ দিয়ে থাকি। ধন্যবাদ। আমি খুব কমন দেখি যে এখন মানুষ বলেন যে আমার বেশ ঘাড়ে ব্যথা এবং আমি যদি একটু ভারী জিনিস উঠাচ্ছি তাহলে আমার ব্যথাটা বেড়ে যাচ্ছে বা অনেকে বলেন যে আমি হাতে জোর পাই না। আগে আমি অনেক কাজ করতাম এবং অনেক আম ওয়েটও ক্যারি করতে পারতাম। কিন্তু এখন আমি হাত দিয়ে আ একটা বেসিক ওয়েটও আমি লিফট করতে পারি না। আবার অনেকে বলেন যে হাত-পা ঝিঝি করে। আ জোর পাচ্ছেন না, হাত-পা ঝিঝি করে এবং ব্যথাও করে। তো দেখা যাচ্ছে এই সবগুলো সিচুয়েশন একজনের ভিতরে থাকতে পারে অথবা হয়তোবা তার ১ বা ২ টা সিচুয়েশন থাকতে পারে, সবগুলো নাও থাকতে পারে। এবং অনেকেই এই কমপ্লেইন গুলো নিয়ে আসছেন যাদের স্পাইনাল স্টেনোসিস। আপনি যেরকম করে বললেন যে সার্ভাইকাল স্পাইনাল স্টেনোসিস যেটা ঘাড়ের সেটা অনেক কমন। আবার কোমরে যেটা সেটাও অনেক কমন লাম্বার। তো সেসব জায়গা থেকে পেশেন্ট অনেক সময় খুব মানসিকভাবে ভেঙে পড়েন। আমি জানতে চাইবো যে এই ক্ষেত্রে ট্রিটমেন্ট হিসাবে কমনলি আমরা কি প্রোভাইড করছি, এডভাইস করছি এবং লাইফস্টাইল এর ব্যাপারেও যদি আপনি একটু এডভাইস গুলো শেয়ার করেন। খুব আপনার সুন্দর প্রশ্ন। হ্যাঁ, এর সমস্যাগুলো আমরা দেখি খুব বেশি। আম তা ১ম এ কেউ এলে আমাদের ধরুন ঘাড়ে ব্যথা নিয়ে আসলো, হাতটা একটু দুর্বল হয়ে যায়। তখন ১ম যেটা আমরা করি সেটা আমরা বলি কনজারভেটিভ থেরাপি, কনজারভেটিভ ট্রিটমেন্ট। ১ম এ আমরা তো স্ট্যাটিক এভালুয়েট করি, এমআরআই করি, ইএমজি করি, দেখি কোনো অসুবিধা আছে কিনা। তারপরে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিকেশন এখানে পাওয়া যায় মোট্রিন, আইবুপ্রোফেন এইগুলো ৭ দিনের জন্য আমরা দেই। আম ২ টো করে ৭ দিন আ খাব আ খাবার পরে এরকম আমরা দিয়ে থাকি। তারপরে যদি সেটা কাজ না করে তখন আমরা তাকে আসতে বলি আবার। তখন আমরা তাদের ফিজিক্যাল থেরাপিস্ট এর কাছে পাঠাই। ফিজিক্যাল থেরাপি করার জন্য। যেমন ট্রাকশন দেয়, বিভিন্ন ধরনের ফিজিক্যাল থেরাপি দেয়, হিট আ বা কোল্ড থেরাপি দেওয়া যেতে পারে, আল্ট্রাসাউন্ড থেরাপি দেওয়া যেতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের থেরাপি আমরা আম আম দেই। কিন্তু তার আগেই আমরা তাদের লাইফস্টাইল চেঞ্জ এর কথা যেটা আমি বলেছিলাম সেটা আমি বলি যে বেশি সময় বসবেন না, ভাইটামিন ডি খান বা এই ধরনের আম যেগুলো করতে পারে। স্মোকিং করলে আমরা তখনই বলি স্মোকিংটা ছেড়ে দিতে হবে। তারপরে যদি ডায়াবেটিস থাকে সে ডায়াবেটিসটাকে মেইনটেইন করতে হবে। ওয়েট যদি থাকে খুব হেভি ওয়েট তখন আমরা ওয়েট রিডাকশন এর জন্য আম আলোচনা করি এই ব্যাপারে। তারপরে যদি হার্ট প্রবলেম থাকে বা অন্য ধরনের প্রবলেম থাকে সেগুলোকে আমরা মেইনটেইন করতে চেষ্টা করি। তারপরে ফিজিক্যাল থেরাপিতে পাঠাই। যদি দেখি যে
ফিজিক্যাল থেরাপিও কাজ করছে না, এখনো প্রচন্ড ব্যথা হচ্ছে, তাদের জীবনটা দুর্বিষহ হয়ে আসছে, রাতে ঘুমোতে পারে না, ব্যথার জন্য কিছু লিফট করতে পারে না, তখন আমরা আবার এমআরআই করে দেখি। যদি দেখি যে সেখানে কর্ড কম্প্রেশন হচ্ছে বা কর্ড ফ্লাটেনিং হয়ে যাচ্ছে, অথবা একটা নার্ভের উপর প্রেসার পড়ছে, তখন আমরা সাধারণত ইনজেকশনের জন্য পাঠিয়ে দেই। আমরা সাধারণত এপিডুরাল ইনজেকশন বা এখন রেডিও ফ্রিকোয়েন্সি সার্জারি বা মিনিমাল ইনভেসিভ সার্জারি এই ধরনের ক্ষেত্রে পাঠিয়ে দেয়। তারপরেও যখন কাজ না করে, তখন আমরা তাদের বলি যে এখন আপনাদের সার্জারির ব্যবস্থা নিতে হবে। আর কিছু কিছু সমস্যা আছে, যেমন কেউ আসলো যে তার পেইন এত যে ইনটলারেবল, তখন আমরা ডাইরেক্টলি সার্জারিতে পাঠিয়ে দেই। যদি দেখি যে কারো বাউল অ্যান্ড ব্লাডার ইনকন্টিনেন্স হয়ে যাচ্ছে, তখন আমরা ডাইরেক্টলি সার্জিক্যাল ইন্টারভেনশনের জন্য পাঠিয়ে দিতে চেষ্টা করি, যদি দেখি যে এমন একটা কন্ডিশন যেটা আমরা সার্জিক্যালি ম্যানেজ করতে পারি। এইভাবে বিভিন্নভাবে আমরা ট্রিট করে থাকি। যাদের বাবা-মায়ের এই ধরনের রোগ আছে বা হয়েছিল, যে হাঁটু ব্যথা করে, আর্থ্রাইটিস আছে, স্পাইনাল স্টেনোসিস ছিল, তখন আমরা ছেলে-মেয়েদের আগে থেকেই আম স সজাগ করে দেই যে আপনাদের এটা হতে পারে, সুতরাং আপনারা সাবধান হয়ে যান এক্ষুনি। এটা আমরা বলে দেই, এবং বিভিন্ন আ পদ্ধতি কি করে কি করা যায়, যেমন ভাইটামিন ডি, ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম, এ ধরনের জিনিস, একটু রোদে হাঁটা, প্রচন্ড হাঁটা, প্রতিদিন এট লিস্ট ২ মাইল হাঁটা আমরা রিকমেন্ড করি। হাঁটা একটা খুব ভালো ব্যায়াম, কোনো ক্ষতি হয় না, কিন্তু উপকার অনেক বেশি। হার্টের জন্য ভালো এবং বোনের জন্য ভালো। এইভাবে আমরা সাধারণত রিকমেন্ডেশন দেই। ধন্যবাদ। ফিজিওথেরাপি কি আমরা ইনভেরিয়েবলি প্রায় সবাইকেই সাজেস্ট করতে পারি? ফিজিক্যাল থেরাপি আমরা সাধারণত সাজেস্ট করি। আগে কনজারভেটিভটা যখন কাজ না করে, তখন আমরা ফিজিক্যাল থেরাপিস্টের কাছে পাঠাই। ইনভেরিয়েবলি পাঠাই। কারণ তখন হয় কি যে তারা শিখে যায় কি করে তারা নিজের ব্যাপারটাকে ম্যানেজ করতে পারে। কোনভাবে হাঁটলে পেইনটা কম হবে, কোনভাবে বসলে ভবিষ্যৎটা ভালো হয়। ওরা শিখিয়ে দেয় হাতে কলমে। এর জন্য আমরা অনেক সময় পাঠিয়ে দেই। যদিও সবাই মেনে চলবে না, কিন্তু তবুও আমরা পাঠিয়ে দেই, এবং অনেক সময় উপকার হয়। আম বেশ ভালোই উপকার হয়। অনেক পেশেন্ট বলেন যে আ আ তিনি এক্সারসাইজ ফিজিক্যাল থেরাপি নিচ্ছেন না। কিন্তু তিনি সুইমিং করে অনেক ভালো আ আউটকাম পাচ্ছেন। এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন কিনা? হ্যাঁ, সুইমিং তো খুবই ভালো একটা ব্যাপার। সুইমিং করলে আমাদের আসলে সুইমিং একটা খুব ভালো এক্সারসাইজ। এটা আমাদের ফ্লেক্সিবিলিটি অফ মাসলস বাড়ায়, লিগামেন্টের ফ্লেক্সিবিলিটি বাড়ায়, জয়েন্ট গুলোকে ফ্লেক্সিবল করে দেয়, টেন্ডন গুলোকে ফ্লেক্সিবল করে দেয়। আমাদের কারণ ভারসাম্যহীন হয়ে যায়, মানে আম আ ওয়ে ওয়াটারের মধ্যে তো ওয়েটটা থাকে না। তখন ফ্লেক্সিবল হতে পারে। আর সাঁতার কাটার সময় সব অঙ্গগুলোর ব্যায়াম খুব ভালো হয়। এজন্য আমি সাধারণত রিকমেন্ড করি সুইমিং করার জন্য। যার সুবিধা আছে বা সুযোগ আছে, তাদের জন্য এটা করা খুবই ভালো জিনিস। ধন্যবাদ। আপনি বলছিলেন এপিডুরাল ইনজেকশনের কথা। এর আগে আপনি আরো একটি আলোচনায় বলেছিলেন যে ভিটামিন B12 ইনজেকশনও এই ধরনের পেশেন্টদেরকে আপনি ইনভেরিয়েবলি এখন সাজেস্ট করেন, যেটা থেকে খুব ভালো আউটকাম পাওয়া যায়। তো আমি একটু এপিডুরাল ইনজেকশনটা সম্পর্কে আরেকটু ডিটেইলস জানতে চাচ্ছি। খুব ভালো। এপিডুরাল ইনজেকশন আমরা যখন দেখি যে এমআরআই করলাম, দেখলাম যে কোন জায়গায় একটু সোয়েলিং আছে। আম আম সোয়েলিং আছে, ওই নার্ভটা যেখান থেকে বেরিয়ে যায়, ওই জায়গাটা একটু সোয়েলিং আছে। হঠাৎ করে কেউ লিফট করলো, তখন একটু ডিস্কটা প্রলাপস হলো না, কিন্তু একটু বাল্জ হয়ে গেল। তখন সেখানে রেডনেস আমরা দেখতে পাই। এমআরআই করলেই আমরা দেখতে পাই, এবং তখন আমরা দেখি যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি তে কাজ হচ্ছে না। স্টেরয়েডেও কাজ, ওরাল স্টেরয়েডেও কাজ হচ্ছে না। তখন আমরা তাদের এপিডুরাল ইনজেকশনের জন্য পাঠিয়ে দেই। কারণ ওটা লোকালি ইনজেকশন দেওয়া হয়, তো বেশ একটু হাই ডোজ স্টেরয়েড পায়। তখন দেখি যে ওরা ৬ মাস ১ বছর ভালো থাকে। তারপর আবার হতে পারে, কিন্তু ৬ মাস ১ বছর ভালো থাকে। যদি এপিডুরাল ইনজেকশনটায় কাজ না করে, তখন আমরা রেডিও ফ্রিকোয়েন্সি সার্জারি যেটা আছে সেটা আমরা দেই। ধরো একটা লিগামেন্ট আম আম বেড়ে গেছে, বা কোনো একটা জায়গা, একটা বোন একটু বেড়ে গেছে। সেটা কোনো স্টেরয়েড এর কাজ করবে না। তখন ওইটাকে বার্ন করে দেওয়ার জন্য আমরা রেডিও ফ্রিকোয়েন্সি সার্জারি করে থাকি। আম তো এই ধরনের বিভিন্নভাবে আমরা সাহায্য, মানে হেল্প করতে চেষ্টা করি। ধন্যবাদ। আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তো সর্বশেষে আমি জানতে চাইবো যে আমরা আ আ
ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপস নিয়ে একটু কথা বলছিলাম। তো ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপস এর পেশেন্টের ক্ষেত্রে আমরা স্পাইনাল স্টেনোসিস থেকে কি ধরনের পার্থক্য দেখতে পাই সিম্পটমস এর ক্ষেত্রে? এবং ট্রিটমেন্ট এবং লাইফস্টাইলের ব্যাপারে যদি খুব সংক্ষেপে একটু বলেন। হ্যাঁ, ভার্টিব্রাল ডিস্ক প্রলাপস যেটা, প্রলাপসটা বেশ একটু বড় ব্যাপার। বেশ এটার থেকেও স্পাইনাল স্টেনোসিস হতে পারে। এটাও এক ধরনের স্পাইনাল স্টেনোসিস। আম ডিস্কটা প্রলাপসের সামনের দিকে চলে গেলে যে স্পাইনাল কর্ড থাকে তার উপরে প্রেসার করে। বা সাইডের দিকে যদি বেরিয়ে যায় ডিস্ক থেকে ওই যে আম আম জেলি লাইক পদার্থটা, তখন ওটা নার্ভের উপর প্রেসার করে। ডিস্ক প্রলাপসটা যদি অনেক সময় হয় রিভার্সিবল, অনেক সময় হয় ইরিভার্সিবল। ডিস্ক প্রলাপস হয়ে যদি পড়ে যায় স্পাইনাল কানালের ভিতরে, তখন এটা অনেক সময় ড্রাই হয়ে যায়, সুতরাং সার্জারি দরকার হয় না। কিন্তু ডিস্ক প্রলাপস হয়ে যদি একেবারে প্রেসার দেয় এবং নার্ভটা শুকিয়ে যাচ্ছে, তাদের হাঁটতে পারছে না, ক্লাউডিকেশন হয়ে যাচ্ছে, যদি কারোর এমন যে বাউল অ্যান্ড ব্লাডার তারা ধরে রাখতে পারছে না, তখন আমাদের আর্জেন্ট সার্জারি দরকার হয়, খুব এমার্জেন্সি সার্জারি। ওটা একটা এমার্জেন্সি কন্ডিশন। সুতরাং ডিস্ক প্রলাপস অনেক সময় এমার্জেন্সি কন্ডিশন। আমরা যত তাড়াতাড়ি পারি সার্জারি করতে চেষ্টা করি যদি বেশ বড় ডিস্ক প্রলাপস হয়। যদি অল্প একটু ডিস্ক প্রলাপস হয়, এটা অনেকেরই থাকে, ডিস্ক প্রলাপস না, ডিস্ক বলজ যদি থাকে, তাহলে আমরা কনজারভেটিভ থেরাপি দিতে চেষ্টা করি। তুমি একটু আগে বলেছিলে ভাইটামিন B12 এর কথা। আমি সাধারণত রিকমেন্ড করি, মনে হয় আমি এখন আমেরিকার সবাই করে, যে 60 ইয়ার্স এর বেশি হয়ে গেলে আমি সাধারণত সবাইকে ভাইটামিন B12 দিতে চেষ্টা করি। কারণ এই একটা ভাইটামিন যেটা আমাদের শরীর অনেক সময় অ্যাবজর্ব করতে পারে না, বিশেষ করে বয়স হয়ে গেলে। কারণ এটা অ্যাবজর্ব করতে হলে এক ধরনের ফ্যাক্টর দরকার। সেই ফ্যাক্টরটার নাম হলো ইন্ট্রিনসিক ফ্যাক্টর। বিশেষ করে বাংলাদেশে যারা বসবাস করেছে বা জন্ম হয়েছে, তাদের এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা অনেক সময় থাকে না। কারণ আমাদের দেশে অনেকের হয় একটা রোগ আছে বলে ডিসেন্ট্রি, বা আমাশয় মনে হয় বাংলায় বলে। সেই রোগটা হলে অনেক সময় এই অ্যাবজর্পশনটা, আমাদের এবিলিটিটা আমাদের কমে যায়। এই জন্য বিশেষ করে বাংলাদেশে যারা থাকে, তা বয়স্ক যারা 60 বা তার উপরে, তাদের এটা খুবই ভালো। এটা আমাদের মেমোরিটাকেও শার্প করে এবং মেটাবলিজমে সাহায্য করে বিভিন্ন জায়গায়। এই জন্য আমি রিকমেন্ড করে থাকি। তা এইভাবেই তো আমরা ট্রিট করে থাকি। আমরা উপদেশ দেই যে কি করতে হবে, তারপরে কনজারভেটিভ ট্রিটমেন্ট, তারপরে ফিজিক্যাল থেরাপি, তারপরে আমরা এপিডুরাল ইনজেকশন বা সেমি কনজারভেটিভ থেরাপি। তারপরে যখন দেখি যে কিছুই কাজ করছে না বা অবস্থা খুব খারাপ, মানে তাদের বাউল ব্লাডার ইনকন্টিনেন্স হচ্ছে, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, ক্লাউডিকেশন হয়ে যাচ্ছে, তখন আমরা সার্জারিতে পাঠাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মৃধা। বিদায়ের পূর্বে আপনার কাছে জানতে চাইবো যে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার স্পাইন এর টেক কেয়ার করুন। অনেক সময় বসে থাকবেন না। ১ ঘন্টা বেশি এক জায়গায় বসে থাকবেন না। মাঝে, মাঝে হাঁটাহাঁটি করবেন। সোফায় বসাটা এড়িয়ে চলতে চেষ্টা করবেন। যদিও এই দেশে সবচেয়ে ভালো বসার জায়গা হলো সোফা। কিন্তু এটা আমাদের অনেক সময় আমাদের স্পাইনকে দুর্বল করে দেয়। তাই চেয়ার, একটু হাই চেয়ারে বসা ভালো। এটা চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আনন্দে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ TVN24 কে, ধন্যবাদ হাফসা তোমাকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধার সাথে। জেনে নিলাম স্পাইনাল কর্ডের বয়সের সাথে সাথে নানা ধরনের সমস্যাগুলো এবং কি কি কমন সিমটম সিচুয়েশন আমরা দেখতে পাই, কি করে আমরা চিকিৎসা নিতে পারি এবং লাইফস্টাইল পরিবর্তন করে নিজেকে সাহায্য করতে পারি। আজকে এই পর্যন্তই। আমরা TVN24 এর পক্ষ থেকে ডক্টর মৃধা আপনাকে জানাচ্ছি বিশেষ কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করব আর্গুমেন্টিভ চেয়ার ইউজ করতে, যেটা আমরা বলে থাকি যে ব্যাক সাপোর্টের জন্য খুবই ভালো, এবং একই সাথে আমরা যারা এক্সারসাইজ করি, জিমে যাই, এবং অবশ্যই আমরা মনে রাখবো যে আসলে ইনস্ট্রাক্টরের ডিরেকশন ছাড়া বা সাহায্য ছাড়া আমরা কিন্তু নিজে নিজে ভিগারাস এক্সারসাইজ করবার চেষ্টা করব না। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।